প্রণয় আর ইরা এতক্ষণ তিথির রুমেই ছিল। সূচনা তিথিকে খাইয়ে দিয়ে রান্নাঘরে গিয়েছে সব কিছু গোছাতে। সূচনা সব কাজ শেষে তিথির রুমে আসলে প্রণয় নিচের রুমে চলে গেল। ইরা মেডিসিন দিয়েছে তিথিকে। তিথির দুপাশে দুজন বসে আছে। তিথি চুপচাপ শুয়ে আছে। সূচনা মাথায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞেস করলো, একটু ভালো লাগছে এখন? একটু। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। ভাবি ঠিকই বলছে তিথি, তুই ঘুমানোর চেষ্টা কর, আমি তোর সাথে শুই আজকে। ভাবি তুমি যে শুয়ে পড়ো। ভাবি তুমি আমার সাথে ঘুমাও। ইরার কথার পিঠে তড়িৎ গতিতে বলল তিথি। ইরা দ্বিমত করে বলল, আমি আছি তো ভাবি, রুমে যেই থাকুক। না, ভাবিও থাকবে, তুমিও থাকবে। এমন করো কেন? আমি না অসুস্থ? মুখ লটকিয়ে বলল তিথি। সূচনা ফিক করে হেসে দিল, বলল, সমস্যা নেই, দুজনেই থাকবো। আমি একটু বলে আসি, থাকো। সূচনা রুম থেকে বেরিয়ে এলো তার রুমে যাওয়ার উদ্দেশ্যে। সূচনা যেতেই ইরা হালকা করে তিথির কান টেনে দিয়ে বলল, শুরু হয়েছে। অসুস্থ হলেই সব আহ্লাদ উপচে পড়ে তোর, তাই না? একদম ঠিক ধরেছ। একটু আগে কে যেন বলেছিল আমি না অসুস্থ, এখন আবার দাঁত কেলাচ্ছে কে? তিথি বলেছে, আর তিথি দাঁত কেলাচ্ছে। আজ কি সুযোগ হয়েছে, আমরা তিনজন একসাথে শোবো আর অনেক গল্প করব, ঠিক আছে? সে দেখা যাবে, এখন একটু উঠে সোফায় বসতো, বিছানাটা ঠিক করি। আচ্ছা। সামনে ল্যাপটপ রেখে কানে ব্লুটুথ লাগিয়ে কিছু একটা করছে প্রণয়। সে বিছানায় বসা আর সূচনা দরজার সামনে দাঁড়ানো। তার দিকে তাকিয়ে থেকেই ধীর পায়ে এগোতে নিলেই প্রণয় ফট করে তাকালো তার দিকে। সূচনা কিঞ্চিত লাফিয়ে উঠল, সাথে পাও থেমে গেল। প্রণয় অবাক হওয়ার ভঙ্গিমা করে বলল, আশ্চর্য, তোমার রুম, তোমার বর, সব তোমার, তবু এত লুকোছাপা। ভয় যে কেন তোমার সেটাই বুঝি না। প্রণয়ের কথায় সূচনার ভ্রু যুগল কুঁচকে এলো কিঞ্চিত। বিছানার দিকে এক ঝটকায় এগিয়ে গিয়ে বলল, প্রথমত আপনি লুকো ছাপার কথা বলছেন, তাহলে শুনুন, এটা আমার রুম, আপনি আমার বর, রুমের সব আমার, সেটা সবাই জানে। তো লুকো ছাপার প্রশ্নই আসে না। আর আপনাকে ভয় পেতে যাব কেন? আপনি বাঘ না ভাল্লুক নাকি পুনর্জন্মের রাফসান হক যে কেটে টুকরো টুকরো করে ফেলবেন, সেজন্য আপনাকে ভয় পাবো? আপনি একটা... প্রণয় ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, আমি একটা কি বলো? সূচনা সেখানেই চুপ হয়ে গেছে। তার এতক্ষণে হুঁশ এসেছে, আর সাথে ছাদের এক একটা মুহূর্ত যেন জীবন্ত হয়েছে চোখের সামনে, যার দরুন এখন মাথা তুলে তাকানো ও তার দায়ী হয়ে পড়েছে। নিজেই নিজেকে প্রশ্ন করল, তুই এত বোকা কেন সুচি? জীবনেও কি বড় হবি না? বলো আমি কি? কোনো রকম মাথা হালকা তুলে ফোকলা হাসি দিল সূচনা। মুখটা ছোট করে ইনোসেন্ট ভাব নিয়ে বলল, আপনি একটা ভোলা ভালা ইনোসেন্ট ছেলে, আপনাকে ভয় কেন পাবো বলুন? আপনার মতো ভালো আর ইনোসেন্ট আর দু একটা নেই। প্রণয় মুখ বাঁকিয়ে হাসলো, দুহাত বুকে ভাঁজ করে বলল, আমার মতো ভালো ছেলের দু একটা পাবে না তা ঠিক, কিন্তু আমি মোটেও ইনোসেন্ট না। কেন? ধীরে ধীরে বুঝবে। মিহু কল দিয়েছিল, কল ব্যাক করো যাও। কল দিয়ে কানের পোকা নাড়িয়ে ফেলছিল আমার। আপনি রিসিভ করে কথা বললেই তো আর বারবার দিত না। ওর কল রিসিভ করা মানে আমার আধা ঘন্টার সময় ওয়েস্ট করা। হ্যাঁ, ফোন কোথায় আমার? আমার কাছে। দিন। নিয়ে যাও। দিন আপনি। সূচনা হাত বাড়িয়ে ফোন চাইলেও দিল না প্রণয়, বলল, নিয়ে যাও। এমন করছেন কেন? ফোনটা দিন। কোল থেকে ল্যাপটপ সরাতে সরাতে প্রণয় বলল, আমি কিছুই করিনি, বললামই তো নিতে পারলে নিয়ে যাও। কাছে আসতে বলেছি, জড়িয়ে ধরতে বলিনি। যে এত ভয় পাচ্ছ, তোমার মাথায় সারাক্ষণ এগুলো থাকলেও আমার অনেক কিছু ভাবতে হয়। সব সময় এসব নিয়ে থাকি না। আসো, ফোন নিয়ে যাও। সূচনা একটু বিশ্বাস পেল বোধহয়। চিন্তা ছাড়াই এগুলো প্রণয়ের দিকে। ঝুঁকে হাত বাড়িয়ে ফোন নিতে গেলেই কোমরে সুরসুরি মতো অনুভব হলে টাল সামলাতে না পেরে প্রণয়ের ওপরই পড়ে গেল। প্রণয় বাঁকা হাসল, মুখে হাত দিয়ে বলল, তোমাকে বলেছিলাম কাছে এসে ফোন নিয়ে যাও, আর তুমি আমার মতো ভোলা ভালা মানুষটার উপর হামলে পড়লে। এই ছিল তোমার মনে? সূচনা চোখ মুখ কুঁচকে বলল,
একদম বাজে কথা বলবেন না, আমি কিছুই করিনি। আপনি তো আমার কি করেছি তোমার কোমরে? কিছু না, সরুন। দিন, ফোন দিন। আমি তো ধরিও নি, তুমি লেপ্টে আছো। নিজের অবস্থান বুঝল সূচনা। সত্যিই প্রণয় ধরে রাখেনি তাকে, সেই তার টি শার্টের কলার হাত দিয়ে ধরে রেখেছে। সূচনা তড়িঘড়ি করে উঠে দাঁড়াতে নিলে প্রণয় হাত টেনে ধরল, বলল, ছাদ থেকে আসার পর যা হয়েছে, তারপর তোমার ফিলিংস কেমন ছিল প্রণয়ী? সূচনাকে চোখ মেরে কথাটা জিজ্ঞেস করলো প্রণয়। সূচনা হাত ছাড়াতে মোচড়ানো শুরু করতে লাগলো। তা দেখে প্রণয় খাটালো না আর। আজকের জন্য থাক, আজকে অনেক লজ্জায় ফেলেছে তাকে। হাত ছেড়ে দিল প্রণয়, হাতে ফোন ধরিয়ে দিল। ফোন হাতে নিতেই সূচনা দ্রুত পায়ে উঠে চলে গেল ব্যালকনিতে। রিং হচ্ছে, কিন্তু ফোন রিসিভ হচ্ছে না। মিহুকে কল করছে সূচনা। মেজাজ খারাপ হচ্ছে এখন। তিথির রুমে যেতে হবে তাকে, অথচ এই মেয়ে ফোনই তুলছে না। এই শেষবার দিবে বলে যখন ডায়াল করলো, তখনই রিসিভ করলো মিহু। কানে তুলে বলল, কয়টা কল দিয়েছি? হ্যাঁ, কান কই থাকে তোর? হ্যাঁ, আসছে। কান কই থাকে? তোকে কয়বার কল দিয়েছি আমি, সে খেয়াল আছে? আপনার কান কই ছিল ম্যাডাম? আমি রুমে ছিলাম না। তোর ভাই শুনেছে, কিন্তু সে রিসিভ করেনি। রিসিভ করে বলতে তো পারতো, পরে কল দেয়। করবে না, কারণ সে জানে আমার কল রিসিভ করা মানে তার আধা ঘন্টা সময় নষ্ট করা। বাহ, ভাই বোন দুজনেই একই কথা। কেমন আছিস তা বল। এতদিন পর মনে হলো। কিছুটা অভিমানী কণ্ঠে সূচনা জিজ্ঞেস করলো, দেখ, রাগ করিস না সূর্যি, এই কয়েকদিন ব্যস্ত ছিলাম। মিসেস শেখ অসুস্থ ছিলেন, ওনার বড় ছিলেন না বাসায়। ভাইয়া আর আমাকে সবটা সামলাতে হয়েছে। ভাইয়া তো গত 4 দিন ঢাকার বাইরে ছিলেন, সকালে ফিরেছে, এখন আবার অসুস্থ, জ্বর উঠেছে। আর তুই তো জানিসই, আমি এত ঝামেলা দেখলে এমনি হাই পাওয়ার হয়ে যাই। আচ্ছা, বুঝলাম। এখন ঠিক আছে সব? আন্টি সুস্থ হয়েছেন? আঙ্কেল ফিরেছেন বাসায়? হুম। একটা কথা বলতো মিহু। বলে ফেল। কি? তুই আঙ্কেল আন্টিকে নাম ধরে কেন ডাকছিস? তাদের ভাগ্য ভালো, এত সম্মান দিয়ে মি অ্যান্ড মিসেস শেখ সম্বোধন করি। শুধুমাত্র আমার বাবা মা দেখে, না হলে ওনারা যা করেছেন তারপর। এভাবে বলছিস কেন? কি করেছেন ওনারা? তোর কিছু বলার আছে? আবারও এই কথাটা কেন ইগনোর করছিস? আমি কালকে আসবো সেটা জানাতে কল দিয়েছিলাম। এখন তোর কিছু বলার থাকলে বল, না হলে ফোন রাখলাম। আল্লাহ হাফেজ। মিহু? টুটটুট শব্দে জানান দিল সংযোগ বিচ্ছিন্ন করেছে মিহু। দীর্ঘশ্বাস ছাড়ল সূচনা। এই মেয়েটা এমন কেন? যখনই এই বিষয়ে কিছু জিজ্ঞেস করা হয় তাকে সে ইগনোর করে, যেন পালিয়ে যায়। ব্যালকনি থেকে উঠে রুমে গেল সূচনা। প্রণয় আগের ভঙ্গিতেই বসে আছে। এই একজন ল্যাপটপ, ফোন, বিছানা আর কোলবালিশের সাথে যেন আজন্মকাল সম্পর্ক করে নিয়েছে। এগুলো নিয়ে বসলে আর উঠতে মন চায় না। ওয়াশরুমে নিয়ে যাওয়া বাকি মাত্র। মনে মনে না বকে সামনাসামনি বকো। আমি আরাম করে বসছি, তুমিও বসো, তারপর শুনবো। সূচনার ভাবনার সুতোয় করাঘাত করল প্রণয়ের উক্ত বাক্য। সূচনা সে কথা আর বাড়ালো না, স্বাভাবিক কণ্ঠে বলল, আমি তিথির সাথে ঘুমাবো আজকে। ও একা ঘুমাবে না বলছে। ইরা আছে না সাথে? দুজনকেই লাগবে তার। আচমকা প্রণয় ল্যাপটপ নিয়ে উঠে দাঁড়ালো। ল্যাপটপ পড়ার টেবিলে রেখে চুলে হাত বুলাতে বুলাতে বলল, ঠিক আছে, যাও। সূচনা কিছুটা অবাক হলো বইকি, কিন্তু কিছু বলল না। যেতে পারলে বাঁচে। ঘুরে দরজার দিকে পা বাড়াতেই চুলে টান লাগালো। চুল ধরে পিছিয়ে এলো সূচনা। বাম বাহুতে হাত রেখে টেনে নিজের সাথে মিশিয়ে নিল প্রণয়। চুলগুলো আলগোছে সরিয়ে একপাশে রেখে সূচনার ঘাড়ে ছোয়ালো ওষ্ঠাধর। সূচনার ভাবনার বাইরে ছিল এমন কিছু। ঠোঁট সরিয়ে গাঢ় কণ্ঠে প্রণয় বলে উঠল, আজকে ছেড়ে দিয়েছি তার মানে এই না যে রোজ রোজ ছেড়ে দিব। আজকে টিজার দেখিয়েছি, সামনে ট্রেলার দেখাবো, তারপর ফুল মুভি। গেট রেডি জান। গুড নাইট মাই নাইট কুইন। বাহু ছেড়ে দিয়ে সূচনার থেকে সরে দাঁড়ালো প্রণয়। সূচনার স্থির থাকতে পারল না, এক প্রকার ছুটে বের হলো রুম থেকে। যাওয়ার আগে শুধু এতটুকু বলে গেল, আপনি মোটেও ইনোসেন্ট না। প্রণয় হাসলো তার কথায়। তিথি ঘুমিয়ে পড়েছে, অথচ বলছিল গল্প করবে। সূচনা রুমে আসেনি এখনো।
তাই ইরা ব্যালকনিতে চেয়ে দাঁড়িয়েছে। সূচনার বলা কথাগুলো ভাবছিল সে, ভাবতে ভাবতে ঠিকও করে ফেলেছিল সে আর এমন মনমরা হয়ে থাকবে না, আগের মতোই ব্যবহার করবে। কিন্তু মন কি আর অত সহজে বোঝে? দীর্ঘশ্বাস ছাড়ছে সে, একের পর এক আনমনে আওড়াচ্ছে। আমি অভিমান করেছিলাম, আপনি বলেছেন অভিমান কমলে এসো, অথচ আপনি আমার অভিমান ভাঙাবেন। আমি তো সেই অপেক্ষায় ছিলাম মুগ্ধ সাহেব। অভিমানে অভিমানে দূরত্বের দেয়াল তৈরি হওয়ার আগে আপনি অভিমানটা ভাঙিয়ে নিলেও পারতেন মুগ্ধ সাহেব। দেখুন মিস শেখ, আমি ওই বাড়ি যাওয়ার জন্য আজ পর্যন্ত আপনার কাছে থেকে পারমিশন নেইনি, কোনোদিন আর না নিব কখনোই। অযথা আপনার মতামত জানাতে আসবেন না। রুদ্ধ কণ্ঠে নিজের মাকে কথাটা বলল মিহু। মিসেস আফসানা চিৎকার করে বললেন, মিহু, চেঁচাচ্ছেন কেন মিসেস শেখ? মিহু ভুলে যেও না আমি তোমার মা। ভুলে নিবি তাই এখনো এতটুকু সম্মান পাচ্ছেন। আশা করি এমন কিছু করবেন না যে সেই সম্মানটুকুও না দিই। আমিও যাবো আপু। মিসেস আফসানার পেছন থেকে বলে উঠল পিহু। তার দিকে তাকিয়ে কোমল স্বরে মিহু বলল, আসনা পাখি, আরেকদিন নিয়ে যাব। তুমি স্কুলে যাও এখন, তোমাকে শুক্রবারে নিয়ে যাব একদিন। ঠিক আছে। পিহুর মন খারাপ হয়েছে সেটা বুঝতে পেরেছে মিহু, কিন্তু ভাবল না আর। দ্রুত পায়ে বেরিয়ে গেল মিহু। মিসেস আফসানা তার যাওয়ার দিকে তাকিয়ে ফুঁসতে লাগলেন। কলেজের নবীনবরণ অনুষ্ঠানে তার সাথে প্রথম দেখা হয়েছিল, তাও ভুলক্রমে। সেকেন্ড ইয়ারের এক ছেলে আমার ফ্রেন্ড অর্থিকে বাজে কথা বলেছিল, ভুল বোঝাবুঝি হয়। আমি ভেবেছিলাম সেই ছেলেটা উনি, যে মিসবিহেভ করেছে অর্থির সাথে। না জানে অনেক কথা শুনিয়ে দিয়েছিলাম তাকে। সে চুপ ছিল। যখন জানতে পারলাম আমার ভুল, তখনও উনি কিছু বলেননি, ছোট্ট করে হাসি দিয়েছিলেন শুধু। অর্থির সাথে যে ছেলেটা মিসবিহেভ করেছিল তাকেও শাস্তি দিয়েছে। আশ্চর্যের বিষয় ছিল, যাকে আমি কথা শুনিয়েছিলাম সে অর্থের পরিচিত এক ভাই, পাশাপাশি বিল্ডিংয়ে থাকে। বড্ড অস্বস্তি আর লজ্জাজনক পরিস্থিতি ছিল, কিন্তু সে হাসি মুখে চলে যায়। এদিকে ভেতর ভেতরে আমার খারাপ লাগছিল। অর্থিকে বলার পর সে বলল দেখা করে সরি বলে নে। অস্বস্তি হচ্ছিল, কিন্তু কলেজেই তার সাথে দেখা হয় আবার। সেই সুযোগে সরি বলি আমি, আর ওই দিনের মতোই স্বল্প পরিসরে হেসেছিল সে। এরপর থেকে তার সাথে প্রায়শই দেখা হতো। সে আমাদের কলেজে আসতো, কলেজ কর্তৃপক্ষের সঙ্গে তার বাবা জড়িত ছিল, তার সুবাদে আসতো কলেজে, কিন্তু কথা হতো না তেমন। প্রায়ই কথা হতো, কিন্তু বেশিরভাগ হতো ঠাট্টার ছলে। সে বড্ড চঞ্চল প্রকৃতির, যে কারো মন জয় করে নিতে পারে। তাকে তার চালচলন, স্ট্রং পার্সোনালিটির কারণে ভালো লাগতো, কিন্তু অত সিরিয়াসলি নেইনি। অর্থে প্রায়ই বলতো তার কথা। সে মেয়েদের সম্মান করে অনেক, স্বচক্ষে দেখেছিও। ততদিনে দুজনের মাঝে সম্পর্ক অনেকটা এগিয়েছে, নাম ছাড়া এক সম্পর্ক যাকে বলে। বিশ্বাস অনেকটাই তৈরি হয়েছিল দুজনের মধ্যে, কিন্তু সবকিছুর মধ্যে অনুভূতির শুরুটা তার দিক থেকে হয়েছিল নাকি আমার সেটা জানি না, কিন্তু দুজনে দুজনের জন্য কিছু অনুভূতি আছে সেটা সম্পর্কে অবগত ছিলাম দুজনেই। আমার তরফ থেকে ঠিকই আছে, কিন্তু তার তরফ থেকে অনুভূতিরা ছিল মিছে। আমাদের ক্লাসমেট অন্বেষা পছন্দ করতে থাকে, আগে থেকে এটা জানতাম আমরা, এমনকি ক্লাসের অনেকেও জানতো। কিন্তু শুধু যে অন্বেষার পছন্দতে সীমাবদ্ধ ছিল না তা জানতাম না। উনি নিজে অন্বেষাকে পছন্দ করতেন, আর তারা রিলেশনেও আছেন। যেদিন জানতে পারলাম সেদিন সামনাসামনি যেয়ে জিজ্ঞেস করলাম সত্যি কি না। সে উত্তর দিল না, মৌনব্রত পালন করলো যেন। তার মনতাকে সম্মতি হিসেবে মেনে নিলাম, চলে আসলাম। সে পিছু ডাকলো না। 2 দিন পর ফোন দিল, জিজ্ঞাসা করলো অমন মনে হওয়ার কারণ। তাকে হারানোর কষ্টে 2 দিন কত কেঁদেছি, সে একবার খোঁজ নেয়নি। সেই রাগে ক্ষোভে আর কথা বলিনি, সে আর কল দেয়নি। সপ্তাহখানেক পরেই ছিল এইচএসসি পরীক্ষা। সবকিছু ভুলে পড়ালেখায় মনোনিবেশ করলাম। পরীক্ষা শুরু হলো, শেষও হলো। পরীক্ষা শেষ হওয়ার পর একদিন আবার কল দিল সে। সেদিন বলে দিয়েছি তাকে কারণ। তাকে ভুলে গিয়েছি তাও বলেছি। সেও বলেছে ফিরবে আমার কাছে। আমিও আশা নিয়ে বসলাম সে ফিরবে আমার অভিমান ভাঙাতে। কিন্তু জানো, দিনাপুর বিয়েতে সে অন্বেষাকে নিয়েছিল সাথে করে। সেদিন অন্বেষার সাথে কথা হয়েছে আমার। সে তাচ্ছিল্য করে বলছিল আমাকে, তুমি ওকে কেড়ে নিতে চেয়েছিলে, কিন্তু পারোনি, আর পারবেও না। খুব শীঘ্রই আমরা বিয়ে করছি। থমকে গিয়েছিলাম একদম, বিশ্বাস হয়নি নিজের কানকে। সেদিনও সে কি কান্না। তারপর থেকে যত সময় সম্ভব নিজেকে রুমে বন্দি করলাম,
কিন্তু এখন আর না, এবার সব ভুলে যাব। একটানা কথাগুলো বলে যাচ্ছিল ইরা। সূচনা নির্বাক হয়ে শুনছিল। তারও কান্না পাচ্ছে। মেয়েটা কত কষ্ট পেয়েছে। সে তো পরিচিত এমন অনুভূতির সাথে। চট করে কটা কথা মাথায় আসলো তার। সাথে ইরাকে জিজ্ঞেস করলো। তার নাম কি ইরা? ইরা হালকা হেসে তৎক্ষণাৎ জবাব দিল। মুগ্ধ ইরাবতীর অপ্রাপ্য মুগ্ধ সাহেব। সে বুঝি ইরাবতী বলে সম্বোধন করত? করতো। দিনাপুর বিয়েতে সে কিভাবে আসলো? ইনভাইট করলো কে? এবার ইরারও যেন মাথায় আসলো প্রশ্নটা। সত্যিই তো মুগ্ধকে দিনার বিয়েতে কে দাওয়াত করলো? তাদের পক্ষ থেকে তার জানা মতে শুধু সে জানে মুগ্ধ আর অন্বেষাকে। অর্থে কেউ তো দাওয়াত করেনি সে। তাহলে মুগ্ধকে আর কে চেনে বা জানে তার পরিবার যে দিনার বিয়েতে দাওয়াত করলো? তার ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে সূচনা বলল। হতে পারে সে ছেলে পক্ষ থেকে এসেছিল। এরা কিছুক্ষণ ভাবল, বেখিয়ালির স্বরে ছোট্ট করে বলল। হয়তো। ইরা, তুমি কিভাবে জেনেছিলে যে মুগ্ধ অন্বেষার সাথে সম্পর্ক আছে? কিছুটা ইতস্তত ভাব নিয়ে জিজ্ঞেস করলো সূচনা। অন্বেষাই জানিয়েছে, তাদের কাপল পিক দেখিয়েছিল। দিনাপুর বিয়েতে যখন বলল তাদের বিয়ের কথা, সেদিনও একটা ছবি দেখিয়েছিল। দুটো হাতের ছবি। দুটো হাতের অনামিকার আঙ্গুলেই জ্বলজ্বল করছিল রিং। সদ্য এঙ্গেজমেন্ট হওয়া একজোড়া কপত কপতির হাতের নেয়। সূচনার রাগ হলো কেন যেন। সামান্য কটা ছবি দিয়ে ইরা মুগ্ধকে যাচাই করছে। অন্বেষা মিথ্যাও তো বলতে পারে। মনের কথা মুখে এসেই গেল তার। ইরাকে জিজ্ঞেস করে বলেই ফেলল। কটা ছবি দিয়ে যাচাই করছো তাকে? হতেও তো পারে সেই ছবিগুলো ফেক ছিল। অন্বেষা মিথ্যেও তো বলতে পারে। সামনাসামনি দুজনকে রেখে সবটা ক্লিয়ার করে নিতে পারতে। এমনও তো হতে পারে যে মুগ্ধ কিছুই জানে না এই ব্যাপারে, সবটা অন্বেষা নিজে সাজিয়েছে। হতেও পারে, হয়নি ভাবি। এই যে হতেও পারে কথাটার দ্বারাই অনিশ্চয়তা বোঝায়। সে মিথ্যা বলবে কেন? আর মুগ্ধ, সে তো যথেষ্ট বুদ্ধিমান। কেউ তার নামে এমন গুজব রটাবে আর সে এতদিনেও জানবে না? হতেই পারে না। বেশি ভাবছো ইরা। আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো তোমার সামনাসামনি ওনার সাথে কথা বলা উচিত। তোমার তো আমাকে বকা দেওয়ার কথা। এই বয়সে মেয়ে প্রেম করছে, তা না তুমি আরো প্রেম জমি একেবারে ক্ষীর বানাতে লেগেছো। বকা তো অবশ্যই দিতাম যদি কোনো খারাপ ছেলে প্রেমে পড়তে, কিন্তু পড়েছ তো। যাকে বলবে না তো তুমি। যা করার করো, কিন্তু আমি যা করেছি দেখবে তাই হবে। মানে? কিছু না। বলো। সময় হলে সবটা পরিষ্কার হবে, আর খুব শীঘ্রই। রহস্য তৈরি করছো? একটু রহস্য থাকুক না হয়। চলো ঘুমাবে এখন। ঠিক আছে।